প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে নিজ যোগ্যতায় ভালো ভার্সিটিতে যাওয়ার। আরশিদের এইচএসসির পরীক্ষার রেজাল্ট অনেক আগেই প্রকাশ পেয়েছে। সবাই খুবই ভালো স্টুডেন্ট, দুষ্টুমি করে সেই লেভেলের, সেটা আলাদা বিষয়। সবাই ভালো রেজাল্ট করেছে ঠিকই, কিন্তু সবার এখন টেনশন ভার্সিটি অ্যাডমিশন নিয়ে। ধীরে ধীরে অ্যাডমিশনটাও শেষ হয়ে গেল। অ্যাডমিশন শেষ হলেই বা কি, আর সে অতিরিক্ত দুশ্চিন্তার ফলস্বরূপ সে এখন বিছানায় সজ্জিত অবস্থায় পড়ে আছে, আর তার বন্ধুরা তার মুখের দিকে তাকিয়ে আছে। কি এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি মরে গেছি? সামান্য একটা স্লাইন তো লাগিয়েছে। তোদের কানে দোষ মন্ত্র দিলটাকে। জেসি কপাল কুঁচকে বলল, তুই মরলে তাও তো 40টা খেতে পারতাম, এখন তো তাও পারছি না। ধোকাবাজের গোষ্ঠী কোথাকার! আমার মৃত্যু কামনা করিস? কত বড় খাটাইস তোরা! মাহি আশির কাঁধে থাপ্পড় মেরে বলল, এ ফালতু মাইয়া, তোর কি আমাদের জন্য মায়া হয় না? কালকে থেকে তুই অসুস্থ, আর একবারও আমাদের বলার প্রয়োজন বোধ করলি না। আশি কিছু বলতে যাবে, এরই মধ্যে ঈশান নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, কারে কি বলতেছিস? আমি সকালের অসুস্থের খবর পেয়ে ওয়াশরুম পর্যন্ত যাইনি, দৌড়ে চলে এসছে। আর মহারানী এখানে আরামে শুয়ে ফোন দেখতেছে। আশি ঢোক গিলে বলল, পাশের ওয়াশরুম আছে, চলে যা এখানে। ঈশান ধমকে উঠল, চুপ থাক বেয়াদব। এতটা রাস্তায় দৌড়ে আসতে আসতে ওয়াশরুম বন্ধ হয়ে গেছে। মাহি নাক মুখ কুঁচকে বলল, তোরা কি সব ওয়াশরুম নিয়ে ঝগড়া করছিস? সামান্য লজ্জাবোধ নেই নাকি? ঈশান মুখ বাঁকিয়ে ভেংসি কেটে বলল, তোর তো অনেক লজ্জা, তুই এখানে কি করছিস? দরজাটকে বসে থাক, তাহলে এই হ্যাবলাটাকেও নিয়ে যাইস। হিমেল এবার মুখ খুলল, এই ভাই ঈশান, তোর কি সমস্যা বলতো? রেগে আছিস আরশির উপর আর ঝাড়ছিস আমার উপরে, এটা কেমন দুর্নীতি? সবাই নিজেদের মধ্যে ঝামেলা করে চলছে, আর আশি সবার মুখ চাওয়াচাওয়ি করছে। আশির বোকা চাহনি বিনিময়ে কেউ তাদের অবস্থা থেকে পিছপা হলো না। সকলের ঝামেলার মধ্যে আরাফকে দ্রুত পায়ে রুমে ঢুকতে দেখা যায়। সারা শরীর ঘামে ভিজে গেছে, বড় বড় শ্বাস নিচ্ছে সে। আরাফের মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে আছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। আরাফ ব্যস্ত পায়ে আরশির ডান সাইডে বসলো আর আরশির হাত ধরে ঘুরিয়ে দেখতে লাগলো। বেশি ব্যথা করছে? শুনেছিলাম বমি হয়েছিল, সেটা কি কমেছে নাকি ডাক্তারকে নিয়ে আসবো? আরাফের প্রতিটি কথায় ছড়িয়ে আছে অস্থিরতার ছাপ। আরশি চুপ করে দেখে যাচ্ছে সবটা। আরাফ আরশির মুখের দিকে তাকিয়ে বলল, সব ঠিক আছে তো? নইলে চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। হেঁটে যেতে পারবেন তো নাকি ধরে নিয়ে যেতে হবে? হিমেল ফট করে বলে উঠল। আরে ও ঠিক আছে, এত সহজে ও মরবে না। আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। মুখ সামলে কথা বলো হিমেল, একটা মানুষ অসুস্থ, তোমরা তাকে নিয়ে এভাবে কথা বলতে পারো না। হিমেল সহসা তার মাথা নিচু করে ফেলল। ঈশান আরাফের কাঁধে হাত রেখে বলল, ও ঠিক আছে ভাই, আমরা তোর পাশে ছিলাম। খারাপ অবস্থা থাকলে ওর অনেক আগে হসপিটালে নিয়ে যেতাম। আরাফ এবার নিজের মেজাজ সংবরণ করে বলল, আঙ্কেল বলল আপনি নাকি অ্যাডমিশনের রেজাল্ট নিয়ে প্রচুর টেনশন করে শরীর খারাপ করেছেন। কাজটা করা কি ঠিক হয়েছে আপনার? আরশি এবার মাথা নিচু করে কান্না করে দিল। আরাফ যদিও আরশি কান্না করার কারণ খুঁজে পেল না, কারণ সে আরশিকে কান্না করার মতো কিছুই বলেনি, শুধুমাত্র প্রশ্ন করেছে। আরশির কান্নায় সবাই অনেকটা বিব্রত হয়ে গেল। জেসি এগিয়ে এসে আরশিকে জড়িয়ে ধরে বলল, আহারে, আমার বেবিটা কান্না করছে কেন? আরশি হেসকি তুলতে তুলতে বলল, আমি সত্যি খুব লাকি তোদের মতো বান্দর বন্ধু পেয়ে। সামান্য অসুস্থতার কথা শুনে তোরা আমাকে নিয়ে যেমন করছিস, এক ডাকে আমাকে দেখতে ছুটে চলে এসেছিস। আমি সত্যি খুব ভাগ্যবান। আরাফ নিজের কপালে নিজের ডান হাত রেখে কপাল চাপড়ে বলল, এরে কেউ পাবনায় পাঠাও রে ভাই, নইলে আমাকে পাঠাও। বন্ধুর বিপদে বন্ধু যদি না ছুটে আসে তাহলে সে কিসের বন্ধু? ঈশান মাথা দুলিয়ে বলল। আমি একমত প্রকাশ করছি। ঈশান এবার আরশির দিকে এগিয়ে আসলো, পাশে বসে বলল, জানেমান, এবার অন্তত একটু বুঝদার হ। তোর জন্য আমরা সবাই অনেক চিন্তা করি। তুই যে আমাদের জন্য কি তা তুই নিজেও জানিস না। আর ফালতু কোনো কথা মাথায় আনবি না, কেমন? জেসি আরশির দুগালে হাত দিয়ে বলল, বেবি এবার হাসো, প্লিজ হাসো। ওরে আমার টুকটুকি পাখি রে।
আরশি এবার হেসে ফেলল। আরশির হাসি সত্যি একদম মনোমুগ্ধকর। আরাব এদের পাগলের আলাপ শুনে মনে মনে বলল, পাগলের দল। কিন্তু যাই হোক, আরশি সত্যিই লাকি এদের মতো বন্ধু পেয়ে। সকালের মুক্ত পরিবেশে গান গাইছে বুলবুলি পাখি। তার সাথে নেচে গিয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে আসছে আরশি। আরশিও গান গাইছে। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আয় রে আয় সবাই মিলে ভিজবো এই লালে নীলে, বাজারে বাজা বাজারে বাজা মাদল, আজ খুশিতে তলে তলে ধিনতানা ধিনতানা তানা না না না, আজ নাচে রে মন শোনে না মানা। আরশি নাচতে নাচতে খেয়ালই করেনি তার সামনে কে এসে দাঁড়িয়েছে। আরশি কোনো একটা আগন্তুকের প্রশস্ত বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আগন্তুক তাকে ধরে ফেলে। আরশি নিজের মায়াবী চোখ জোড়া আগন্তুকের চোখে নিবদ্ধ করে তাকিয়ে আছে। আগন্তুক অল্প বিস্তর হেসে বলল, কি ম্যাম, আজ আপনাকে অতিমাত্রায় খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? আরশি প্রফুল্লতার সহিত হেসে বলল, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা হয়েই গেছে, সেই খুশিতেই নাচছি। জেসি দৌড়ে এদিকে এসে বলল, কিরে আরশি, সেই কখন থেকে খুঁজছি আর তুই এখানে? আরে আরাব ভাই যে, তা কি খবর? তোমারও কি ডিউতে চান্স হয়েছে? আরাব মুস্কি হেসে মাথা নাড়ল। আরাবকে মাথা নাড়তে দেখে আরশি আরাবের দু বাহু আঁকড়ে ধরে বলল, সত্যিই তোমার চান্স হয়েছে? তার মানে আমরা একসাথে থাকতে পারবো? ইয়ে! আরাব আরশির প্রাণবন্ধ চমৎকার হাসি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে আর মুস্কি হাসে। একটু পর সেখানে মাহি আর হিমেল এগিয়ে আসলো। ঈশানের দেখাও পাওয়া গেল পরক্ষণে। ঈশান মলিন মুখ নিয়ে বলল, তুই একটা বার ভাবলি না আমরা একসাথে থাকতে পারবো কিনা? আরশি নিজের কপাল কুঁচকে বলল। মানে কেন পারবো না? জেসি আরশির কাঁধে হাত রেখে বলল, সৌভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স হলেও আমরা সবাই কি একই সাবজেক্ট পাইনি। তুই আর আরাব ভাই একই সাবজেক্ট পাইছিস, আর আমি আর বাকি সবাই অন্য সাবজেক্ট পেয়েছি। তোরা খুবই ভালো করেছিস রে, তাই তোদের অন্য সাবজেক্ট এসেছে। আরশির চোখ টলমল করে উঠল। আরশির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো নিমিষেই। আরাব বৃদ্ধা আঙ্গুল দিয়ে আরশির চোখের পানি মুছে দিয়ে বলল, আরশি কন্যা, আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, এটা ঠিক, একসাথে ক্লাস করা হবে না, কিন্তু সবার সাথে রোজ দেখা হবে, একই সাথে আড্ডা দেওয়া হবে, গান গেয়ে মজা করা হবে। বন্ধুত্বের বিচ্ছেদ হয়নি তো, বা হবেও না, তাহলে আপনার চোখে পানি কেন? জেসি এগিয়ে এসে আরশিকে আশ্বাস দিয়ে বলল, আরাব ভাই ঠিকই বলেছে, তুই চিন্তা করছিস কেন পাগলি? আমাদের দল আজীবন একসাথে থাকবে। গ্রুপ হ্যাপিনেসকে ভাঙার সাধ্য ওই উপরওয়ালা ছাড়া আর কারণ নেই। আরশির মন ভালো করতে সবাই ওকে সাথে নিয়ে তাদের আড্ডাখানায় এসেছে, কিন্তু সেখানে আজ আব্দুল স্যার নেই। সবার কপাল কিছুটা কুঁচকে গেল, কারণ আব্দুল স্যার কখনোই কলেজ অফ দেয় না। ঈশান নিজের গালে হাত দিয়ে ভাবুক নয়নে অন্যদিকে তাকিয়ে বলল, চল স্যার বসে হামলা দিয়ে আসি, আমরাও দেখি স্যার একে একে করেটা কি। হিমেল ভ্রু কুঁচকে বলল, কি করে মানে? স্যার কি এই বয়সে প্রেম করবে নাকি যে এমনভাবে বলছিস? ঈশান কুটুলি হেসে বলল, করতেই পারে, স্যার কিন্তু এখন হেব্বি ইয়াং আছে। আরশি কপাল কুঁচকে বলল, ফালতু কথা বন্ধ রাখ, চল স্যারের বাসায় যাই। সবাই একসঙ্গে হাঁটা দিল আব্দুল স্যারের বাসার উদ্দেশ্যে। গ্রুপ হ্যাপিনেস আব্দুল স্যারের বাসার সামনে দাঁড়িয়ে আছে। আরাব বেল দিলেও কোনো আওয়াজ হয়নি। বোধহয় দরজার বেলটি নষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ সময় ঢাকায় থাকার দরুন স্যার নিজস্ব একটা বাড়ি কিনেছে। অতটাও বড় নয়, কিন্তু তার জন্য এটাই অনেক বড় বাড়ি। ঈশান আরাবকে বলল, স্যার কি কল তো আরফ? আরাব স্যারকে কল দিলেও স্যার কল ধরেনি। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছে। এরই মধ্যে দরজাটা খুলে গেল। সবাই ভেবেছিল আব্দুল স্যার তাদের কথা শুনতে পেয়ে দরজাটা খুলে দিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আরশি দরজাটা খুলে দেয়। আরশিকে দেখে সবাই হা হয়ে যায়। দরজার ভেতর থেকে বন্ধ ছিল আর আরশিও তাদের সাথে ছিল। তাহলে আরশি দরজা খুললো কি করে? ঈশান ঢোক গিলে তার হাতে থাকা বোতল আরশির দিকে তাক করে বলল, তুই কে হে পেঁচাসিনি? তুই আমার জানা মনে হতেই পারিস না, বল
কোথায় আছে আমার জানের টুকরা? নইলে এই বোতল তোর কবলে ফিক্কা মারবো। এই, তোর কোনো পা উল্টো নয় তো? আরশি চোখ ছোট করে তাকিয়ে বলল। পিশাচিনি তোর নানি শালা। ঈশান এবার উচ্চস্বরে বলে উঠল। সাহস কত বড়! দিনে দুপুরে আমার জানামনের রূপ ধরে আমাকে ভয় দেখায়। তোকে তো উল্টো ঝুলিয়ে মারবো। আরশি ঈশানের কান চেপে ধরে বলল। তোকে চ্যাংতোলা করে ঝুলিয়ে পিটাবো শালা। সব সময় শুধু ফালতু কথা বলছ, আর একবার এই সব বললে সারা জীবনের জন্য তোকে পঙ্গু বানিয়ে দিব। ঈশান আর্তনাদ করে বলল। ছাড় বদমাইশ, লাগছে তো। আমাকে যে পঙ্গু বানাবি? পারবি পঙ্গু নিয়ে সংসার? হঠাৎই ঈশানের মুখ চেপে ধরেছে জেসি। দে আরশি, আরো জোরে কানটা মলে দে। বেয়াদবটা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। ঈশান নিজেকে ছাড়িয়ে বলল। বিশ্বাসঘাতকের দল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? দেখে নেব এক একটাকে। আমার মতো নাদান বাচ্চাকে কি পরিমাণ বাচ্চার নির্যাতনটাই না করছে এরা। সবাই চোখ ছোট করে তাকিয়ে একই সঙ্গে বলে উঠল। কে তুই বাচ্চা? ঈশান থতমত খেয়ে বলল। তা নয় তো কি, আমি এখনো পিওর বাচ্চা, শুধু দাড়ি গোফ গজিয়ে গেছে। তাতে কি, আমার দাদার ঘরে দাদার আমলে 5 বছরের ছেলেদের দাড়ি গোফ গজিয়ে যেত। সবাই আবার বলে উঠল। তাই বুঝি? ঈশান হাত দিয়ে মুখ লুকিয়ে বলল। আমার শরম করে, আমি আর কিছুই কমো না। লে সবাই। জেসি মুখ ঝামটে বলল। এই হালার মাইয়া হওয়া উচিত ছিল। আল্লাহ মনে হয় ভুলে পোলা বানাইয়া পাঠাইছে। মাহি সহমত প্রকাশ করে বলল। ঠিকই বলছোস, বাহিরের দুনিয়ার সবার কাছে ঈশান নামক ব্যক্তি হচ্ছে অ্যাকশন হিরো, স্টাইলিশ বয়, আর আমাদের সামনে লে হালুয়া। আরাব আরশিকে উদ্দেশ্য করে বলল। ম্যাম, আপনি ভিতরে গেলেন কিভাবে? আরশি মুখ চেপে মুচকি হেসে বলল। জানালা টপকে। অনেক বাক বিতর্ক শেষে তারা ভেতরে এসে দেখলো আব্দুল স্যার শুয়ে আছে। সবাই কিছুটা ঘাবড়ে গেল। আরাব স্যারের কাছে গিয়ে ডাক দিল, আর তখনই লক্ষ্য করলো স্যারের প্রচুর জ্বর। আরাব অস্থিরতার সাথে বলল। ঈশান, এক্ষুনি ডাক্তার নিয়ে এসো, স্যারের অবস্থা অনেক খারাপ। ঈশান হিমেলকে নিয়ে ডাক্তার ডাকতে গিয়েছে, আর আরাব আরশি ব্যস্ত হয়ে গিয়েছে স্যারকে নিয়ে। অতিরিক্ত জ্বরের ঘরে স্যার চোখ পর্যন্ত খুলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর ঈশান ডাক্তার নিয়ে আসলো। আরশি আর জেসি এতক্ষণ স্যারের মাথায় পানি ঢেলে দিয়েছিল। ডাক্তার স্যারকে দেখে ঔষধ লিখিয়ে দিয়ে গেছে। আরাব ঈশানকে কিছু টাকা দিয়ে বলল। ঈশান, স্যারের জন্য ওষুধ আর কিছু খাবার ফল নিয়ে এসো, কেমন? ঈশান ফের বলা শুরু করলো। আরে লাগবে না, আমার কাছে আছে তো। তাও নিয়ে যাও, স্যারের দায়িত্ব আমাদের সবার, তুমি একা কেন টাকা দিবে? ঈশান চুপচাপ চলে গেল। মাহি বলল। আরাফ, ডাক্তার তো স্যারকে কিছু খাওয়াতে বলেছিল, খাইয়ে দিবি না? খাবার নিয়ে আসি। আরাব সম্মতি দিল। মাহি রান্নাঘরে গিয়ে খালি হাতে ফিরত এসে বলল। রান্নাঘরে কিছুই রান্না করা নেই, কি নিয়ে আসবো? আর আমি তো আবার রান্না করতেও পারি না। আরশি আর জেসি মাহির দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেল। ঈশানও কিছুক্ষণ পর চলে এসেছে। আরশি আর জেসিও গরম গরম স্যুপ নিয়ে আসলো। জেসি আবার রান্নাঘরে চলে গেল। স্যারকে উঠিয়ে স্যুপ খাইয়ে পরে ঔষধ খাওয়ানো হয়েছে। স্যার ওদের দেখেছে ঠিকই, কিন্তু কিছুই বললেন না। স্যারকে খাইয়ে বিছানায় শুয়ে রেস্ট করতে দেওয়া হয়েছে মাত্র। আরশি আর জেসি রান্নার দিকটা দেখছে, আর বাকি সবাই ঘরের আশেপাশের পরিষ্কার করছে। জেসি আর আরশির রান্না শেষ হলে আরাব চুপি চুপি রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে দিতে লাগলো। কারণ একটু আগেই জেসি আরশিকে বলেছিল থালা বাসন ধুয়ে রাখতে, আর জেসি কাপড় ধুয়ে দিবে। আরাব নিজ মনে দ্রুত হাতে বাসনগুলো ধুয়ে দিতে লাগলো। এরই মধ্যে আরশি রান্নাঘরে ঢুকে আরাবের হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল। তুমি ধুয়ে দিচ্ছ কেন? আরাব আরশির হাত থেকে প্লেটটি কেড়ে নিয়ে বলল। কেন? থালা বাসন কি শুধু মেয়েরাই ধুতে পারে, ছেলেরা পারে না? আরশি আবার প্লেট নিয়ে বলল। না, পারে না, এটা মেয়েদের কাজ। তুমি যাও ওইখানে গিয়ে সবার সাথে গল্প করো। আরাব ভ্রু নাচিয়ে বলল। কে বলেছে এটা শুধু মেয়েরাই করে? 5 স্টার হোটেলে কি মেয়েরা রান্না করে, বাসন মাজে? আরশি জানে যে সে আরাবের যুক্তির সাথে পেরে উঠবে না, তাও জোর গলায় বলল। তুমি যাবে নাকি না? না। আরাবের ভাবলেশীন উত্তর। আরশি কোমরে হাত রেখে বলল। আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। আরাব মুচকি হেসে বলল। তা আপনি রাখতেই পারেন,
রাগ করা নারীর ধর্ম, আর তাদের রাগ ভাঙানো তাদের শখের পুরুষের কর্ম। আরশি এবার নিজের কথা হারিয়ে ফেলেছে আর অবাক দৃষ্টি নিবদ্ধ করে আরাফের দিকে তাকিয়ে আছে। আরশির অবাকের মধ্যে জেসি এগিয়ে এসে হেসে বলল, আশির শখের পুরুষটা কে? আমি জানতে পারি কে সে, যে ওর রাগ ভাঙাবে? আরাফ মাত্রই তার মুখ খুলে বলল। অবশ্যই আরাফ নিজের কথা আর শেষ করতে পারল না। জেসি আবার হেসে বলল, আরে থামলে কেন, বলো বলো, আমিও একটু শুনি যে আমার জানের জানটাকে। আরাফ আর সেখানে দাঁড়ালো না, সে এবার দ্রুত পায়ে প্রস্থান করলো রান্নাঘর থেকে। জেসি ঘাড় ঘুরিয়ে আরশির দিকে তাকালে আরশি দ্রুত বাসন ধুতে শুরু করলো। জেসি কিছু বলতে চাইলে আরশি তাড়া দিয়ে বলল, এইখান থেকে যা তো, তুই বিরক্ত করিস না। আরশির কাছে পাত্তা না পেয়ে জেসি মাথা নেড়ে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। এখন আর আমাকেই ভালো লাগবে না। আজ কেউ নেই বলে, নইলে আমাদের জন্য পাতিল মেজে দিত। কিন্তু দিবে কিভাবে পাতিল? ফুটা কপাল নিয়ে যে জন্মাইছি, কেউ একটু আদর কইরা খাওয়াইয়া পর্যন্ত দেয় না, সেখানে কাজ করে দেওয়ার কথা ভাবা তো বিলাসিতার মতো। আরশি জেসির কোনো কথার উত্তর দিল না। অনেক রাত হয়ে যাচ্ছে বলে আরশির বাবা বারবার কল দিচ্ছে। আরাফ আরশির বাবাকে বুঝিয়ে বলেছে যে সে আরশিকে বাসায় দিয়ে আসবে, তাও যেন সে চিন্তা না করে। আরাবের কথায় আরশির বাবা কিছুটা স্বস্তি পেলেন। আব্দুল স্যারের ঘুম ভাঙলে আরশি নিজ হাতে তাকে খাইয়ে দেয়। পরে ঔষধ খাইয়ে দিয়ে তারা নিজেদের কাজ শেষ করে। আব্দুল স্যার এখন অনেকটা সুস্থ বোধ করছে, জ্বরটাও কিছুটা কমেছে। তোমরা এখানে কেন এসেছো আমি জানি না। আমি তো কাউকে আমার অসুস্থতার কথা জানাইনি, তাহলে তোমরা জানলে কিভাবে? আরাব বলল, আমরা সবাই একটা গুড নিউজ আপনাকে দেওয়ার জন্য কলেজে গিয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন না, তাই আপনাকে খুঁজতে খুঁজতে বাসা পর্যন্ত চলে এসেছি। ঈশান প্রতিমধ্যে আরাবকে থামিয়ে বলল, স্যার, আপনি হয়তোবা ভুলে গেছেন, আপনাকে দেখে রাখার দায়িত্ব ম্যাম আমার উপরে দিয়েছিলেন, কিন্তু আপনি আমাদের জানাননি। কাজটা করে কি আপনার ঠিক হয়েছে? আব্দুল স্যার কিছুক্ষণ চুপ থেকে বললেন, মানলাম আমার ভুল হয়েছে, নেও আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। এবার বলো তো গুড নিউজটা কি? জেসি হেসে বলল, স্যার, আল্লাহর রহমতে আমরা সবাই ডিউতে চান্স পেয়েছি। সাবজেক্ট আলাদা হলেও সবাই একই ভার্সিটিতে আছি। স্যার ওদের কথা শুনে খুবই খুশি হয়েছে। অনেকক্ষণ ওদের সাথে কথা বলে স্যার নিজের একাকিত্বটা কিছু সময়ের জন্য ভুলে গিয়েছেন। বেশ কিছুক্ষণ পর স্যারকে বিদায় দিয়ে সবাই চলে যাচ্ছে নিজ নিজ গৃহে। খুব তাড়াতাড়ি তাদের ব্যস্ত সময় জীবন শুরু হতে চলছে। দেখতে দেখতে সময় চলে যায়, কিন্তু মানুষ আটকে থাকে দুনিয়ার মায়া জালে। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত চারিপাশ। আশিরা সবাই ঢাবিতে চান্স পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে। আজ তাদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টিএসসির মোড় থেকে চলন্ত রিক্সা প্রবেশ করছে ক্যাম্পাসের বাহিরে। রিক্সা থেকে নেমে এক রমণী হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার পরনে আজ সফট পিঙ্ক কালারের শাড়ি, ম্যাচিং হিজাব, হালকা শ্বাস আর মুখ জুড়ে প্রাণবন্ত চমৎকার হাসি। রমণী ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে সামনে থাকা অন্য একটি মেয়ের দিকে এগিয়ে যায়। মেয়েটির কাঁধে হাত রেখে ডাক দেয়। মেয়েটি কোমল কণ্ঠে আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায় আর হা করে তাকিয়ে বলে ওঠে, ওয়াও বেবি, পুরাই জোস লাগছে তোকে। যে কেউ দেখলে টাচকি খেয়ে পড়ে যাবে। হায় আল্লাহ, কারণ নজর না লাগুক। জেছির কথা শুনে আরশির মুখে হাসি ফুটে উঠল। আরশি হেসে বলল, তোকেও অনেক সুন্দর লাগছে রে বেবি। আজ তোকে যে দেখবে প্রেমে পড়ে হাবুডুবু খাবে। আর ঈশানকে তো চিনিসই, শালা নিজেও প্রেম করে না আর আমাদেরও করতে দেয় না। জেসি চোখ ছোট করে তাকিয়ে বলল, তোরও কি মনের মানুষ দরকার? আমার জানা মতে সে তোর আশেপাশেই আছে। আরশির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, কি? কে সে? জেসি বাঁকা হাসে, কিন্তু আরশির কথার কোনো উত্তর দেয় না। আরশি আর জেসি হাসতে হাসতে কথা বলে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে। তারা ভেতরে আসতেই আশেপাশের অনেক ছেলের চোখ সেদিকে চলে যায়। তার সাথে মেয়েরাও তাকিয়ে আছে। আরশি কিছুটা অস্বস্তি নিয়ে জেসির হাত খামচে ধরে বলল, বেবি রে, সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আমরা কি এলিয়েন যে এভাবে দেখছে? জেসি গা ছাড়া ভাব নিয়ে বলল, দেখতে দে, জীবনে এত সুন্দর পরী দেখিনি তো, তাই এভাবে দেখছে।
চোখ খুলে হাতে এসে না পড়লেই হলো। জেসি আরশিকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে বলল, বেবি তুমি এখানে দাঁড়াও, আমি জাস্ট একটা কাজ করে এক্ষুনি আসছি। তুই কিন্তু কিছুই চিনস না, তাই এখানেই দাঁড়িয়ে থাকবি। আরশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। আরশি কিন্তু মোটেও ভয় পাওয়ার মেয়ে নয়, কিন্তু প্রথম কোনো জায়গায় এসেছে তো, তাই তাকে ভয় ভীতি চেপে ধরেছে। আরশি জেসির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমনই সময় আরশি তার পেছনে কারো অববয় অনুভব করতে শুরু করে। আরশির শরীর তরতর করে কাঁপতে থাকে। আরশি হঠাৎ তার কোমরে কারো হাতের স্পর্শ উপলব্ধি করে। যে না তাকিয়ে দেখবে অমনি কেউ তার দু হাত চেপে ধরে আটকে দেয়, আর সেই আগন্তুক অন্য হাত দিয়ে আরশির মুখ চেপে ধরে। তার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, বলেছিলাম না ফিরে আসবো, ভাগ্যে আবার দেখা করিয়ে দিল। পারলে আরাফকে বাঁচিয়ে দেখিও। তোমাকে ছোঁয়ার অধিকার চেয়েছিলাম, কিন্তু ঈশানের জন্য তা হলো না। এখন দেখবো তোমাকে আমার থেকে কে আলাদা করে। আমি তোমাকে না পেলে আর কাউকেও পেতেও দেবো না। ইটস মাই প্রমিস। আমার কথা কাউকে বলে আরাফ আর ঈশানকে জানে মেরে দিব। আগন্তুক আরশির হাত অনেক শক্ত করে ধরে রেখেছে। আরশির মুখ চেপে ধরে রাখায় সে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। আরশির শরীর অস্বস্তিতে পড়ে অবশ হয়ে আসছে। হঠাৎ করে আরশির চোখ বুজে গিয়ে সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আরশির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার ফোন কখন থেকে বেজে যাচ্ছে, কিন্তু সে যে এখন নিজের মধ্যে নেই। জেসি নিজের কাজ শেষ করে হাতে করে কিছু পেপারস নিয়ে আরশির কাছে চলে আসে। আরশিকে মাটিতে পড়ে থাকতে দেখে জেসি এক ছুটে আরশির কাছে চলে যায় আর অবিরাম চিৎকার করে তাকে ডাকতে থাকে। আরশির জ্ঞান ফিরছে না দেখে জেসি কান্না করে দেয়। জেসি কি করবে বুঝতে পারছে না, কারণ সকল স্টুডেন্টরা ইতিমধ্যে অনুষ্ঠানের জায়গায় চলে গেছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আরশির ফোন আবার বাজতে থাকলে জেসি আরশির ফোন বের করে দেখতে পায় আরাপ কল দিচ্ছে। এখন সবচেয়ে বেশি আরাপের সাহায্যের প্রয়োজন, তাই জেসি দ্রুত হাতে কল রিসিভ করলো। ম্যাম, আর কতক্ষণ অপেক্ষা করব বলেন তো? তাড়াতাড়ি আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আরাবের কথায় খুশির ঝলক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ আরাব কারো কান্নার শব্দ শুনতে পায়। আরাবের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে যায় নিমিষেই। আরশি, জেসি নিজের কান্না আর চেপে রাখতে পারল না। আরাফ, আমি জেসি। আশির কি যেন হয়ে গেছে, কখন থেকে ডাকছি চোখই খুলছে না। আমি বুঝতে পারছি না যে ওর কি হয়ে গেল। জেসির প্রতিটি কথার বিনিময়ে আরাপের হৃদয় থমকে গেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। জেসির কাছ থেকে জায়গার সম্পর্কে জেনে আরাপ দৌড়ে সেখানে ছুটে চলে আসে। আরাপ দূর থেকে আরশিকে পড়ে থাকতে দেখে সেখানে ছুটে যায়। আরাপ আরশির পাশে বসে পড়ে। জেসি আরশির জ্ঞান ফেরানোর জন্য দৌড়ে পানি আনতে যায়। জেসি চলে যেতেই আরাপ নিজের কাঁপতে থাকা হাত দিয়ে আরশির মাথাটা নিজের কোলের উপরে রাখে। আরশির গালে হাত দিয়ে ডাকতে থাকে। নিমিষে বহু খারাপ চিন্তা তার মাথায় এসে হানা দেয়। তার দু চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। সে আরশির মাথাটা নিজের বুকের কাছে রেখে বলে ওঠে, উঠো না আরশি, দেখো তোমাকে হারানোর ভয়ে আমার হৃৎপিণ্ডটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার সাথে কথা বলো না কথা। তোমার আরাপ যে তোমাকে ছাড়া নিঃস্ব। কথা বলো আরশি, প্লিজ কথা বলো। আরাফের অভিব্যক্ত কথার মধ্যেই তার চোখ থেকে মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। এ ব্যথা যে হৃদয়ের বিষের ঝড় তুলে দিচ্ছে। দূর থেকে জেসিকে আসতে দেখে আরাপ আরশির মাথাটা আবার তার কোলে রেখে দেয়। সাথে সাথে তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলোকেও মুছে আড়াল করে ফেলে। তার অনুভূতি যে সব লোকচক্ষুর আড়ালে, সবার সামনে অনুভূতি প্রকাশের কঠিন সময় নয় এটি। এটাই যেন এক অন্য রকমের অব্যক্ত অনুভূতির লড়াই। জেসি আরশির মুখে পানি ছিটিয়ে দিয়েছে। একটু পরে আরশি নিজের চোখ খুলল। আরশি সজ্ঞানে ফিরে সে হঠাৎ চিৎকার করে উঠল। আরাপ আরশিকে আটকে উঠতে দেখে অস্থির হয়ে যায়। জেসি আরশিকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি তোর, তুই একটু শান্ত হ প্লিজ। আরশি কান্না করতে করতে বলল, মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। আরশি কান্নার চোপে কথাও বলতে পারছে না। আরাপ আরশির মাথায় হাত রেখে বলল, কে মারবে? কাকে ভয় পাচ্ছেন আপনি? কেউ কিছু বলেছে? আরাপ আরশির হাতে দাগ দেখে কপাল কুঁচকে বলল, হাতে এই দাগগুলো কিসের? কে হাত দিয়েছে আপনার গায়ে? আরাপের চোখের রং পরিবর্তন হতে শুরু করেছে।
আরাপের শত প্রশ্নের বিনিময়েও আরশি চুপ করে আছে। তার মাথায় শুধু একটা কথা ভেসে আসছে। মুখ খুলে আরাফ আর ঈশানকে জানে মেরে দেব। আরাপ আবার প্রশ্ন করল। কি হলো? কি হয়েছিল আপনার সাথে? আরশি বিড়বিড় করে বলল। কেউ না, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আরশি নিজ মনে বিড়বিড় করে উঠে চলে যায়। সে আর কারো কথাই শোনার প্রয়োজন বোধ করলো না। আরাপ খুব ভালো করেই বুঝতে পারছে আরশির সাথে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি সেটা? আরাপ আর জেসি আরশির পিছু পিছু চলে আসে। নদীর নীরব জলরাশির মতো আরশিও শান্ত হয়ে গেছে। সবাই তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলেও লাভ হয়নি। আরাপ আর জেসি অনেকবার জিজ্ঞাসা করেছে যে আরশি ঠিক কি দেখেছে, কিন্তু আরশি ছিল একদম নির্বাক প্রকৃতির মতো শান্ত। আরাপ খুব ভালো করেই বুঝতে পারছে আরশি কিছু তো একটা লুকাচ্ছে। সেদিন ভার্সিটি থেকে আসার পর থেকে আরশির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তার বন্ধুরা তার সাথে দেখা করতে চাইলে আরশি দরজা বন্ধ করে রেখে দেয়। সে নাকি কারো সাথে দেখা করতে চায় না। উৎফুল্ল মেজাজের মেয়েটা একদমই ঘর বন্দি হয়ে গেল কিছু পলকের মধ্যেই। প্রতিদিনের মতো আজ আরাপ সহ সবাই আরশির বাড়িতে এসেছে তার সাথে একটু কথা বলতে, কিন্তু আরশির দরজা খুলছেই না। জেসি রেগে বলতে শুরু করলো। দেখ আরশি, কিছুদিন ধরে তোর অনেক ফালতু কাজ সহ্য করে যাচ্ছি। তোর হয়েছেটা কি সেটা না বললে আমরা সমাধান করব কিভাবে? আরশি বন্ধুদের আওয়াজ পেয়ে একদম মানসিক রোগীর মতো করে বলতে লাগলো। না, দরজা খোলা যাবে না। আমার সাথে থাকলে সবাই শেষ হয়ে যাবে, মেরে ফেলবে আমার বন্ধুদের। না, আমি কিছুই হতে দিব না আমার বন্ধুদের। শত চেষ্টার পরও আরশি তার জেদে অটুট থাকলো। শাইলা আহমেদ ওড়না চেপে কান্না করে যাচ্ছে। তার পাশে আরাফরা সবাই দাঁড়িয়ে। আমার মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? আমার হাসি খুশি মেয়েটা কেন এমন হয়ে গেল? আমি যে আমার মেয়েকে এইভাবে দেখতে পারছি না। যে তোমরা যেভাবে পারো আমার মেয়েটাকে ঠিক করে দাও। আরাপ আরশির মাকে সর্বোচ্চ চেষ্টা করছে তাকে বোঝাতে। আরশির বাসা থেকে সবাই বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ জেসি কান্নায় ভেঙে পড়ল। সেদিন যদি আমি আরশিকে একা ছেড়ে পেপারসগুলো নিতে না যেতাম তাহলে ওর কিছুই হতো না। আমার জন্যই সবটা হয়েছে। আরশির বর্তমান অবস্থার জন্য আমিই দায়ী। ঈশান জেসির কাছে এগিয়ে এসে বলল। তোর কোনো দোষ নেই, আর সেটা কি দেখেছে এটাই মূল। তুই নিজেকে কেন দোষারোপ করছিস? জেসির কান্নার তো এখনো কমছে না। ঈশান জেসির কান্না আর মেনে নিতে পারছে না। ঈশান আলগোসে জেসিকে জড়িয়ে ধরল। জেসি ঈশানের বুকে নিজের মাথা রেখে অবিরাম কেঁদে যাচ্ছে। আরাপ হঠাৎই মুচকি হেসে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মাহি আর হিমেল আজ আসেনি। ঈশান বেশ কিছুটা সময় নিয়ে জেসিকে বুঝিয়েছে। জেসি কিছুটা স্বাভাবিক হলে ঈশান আরাপকে এদিকে এগিয়ে আসতে বলল। আরাপ জেসিকে উদ্দেশ্য করে বলল। জেসি, যা কিছু হয়ে যাক আরশির মুখ থেকে আসল কথাটা বের করতে হবে। জেসিও বুঝদারের মতো উপর নিচ মাথা নাড়ল। তাদের হাতে যে কিছুই নেই। আরশি ভার্সিটি ওঠার 2 মাস আগে আরিফ আহমেদ তাদের বাসাটি চেঞ্জ করেছে। আরশির সাথে সাথে আরশির ভাইও বড় হচ্ছে, তাই তার এই সিদ্ধান্ত নেওয়া। আরশিরা দোতলায় থাকে। আরশির যে পাশে ঘুমায় সেটায় আলাদা বারান্দা আছে, সাথে আলাদা দরজার ব্যবস্থা করা আছে। রাতের প্রায় 3টে। আরাব আরশিদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। আরাব বাড়ির দিকে তাকিয়ে ভাবছে উপরে উঠবে কিভাবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে পাইপ বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। পাইপ বেয়ে উপরে উঠতে উঠতে আরাব বিড়বিড় করে বলতে লাগলো। নিজের মায়াকন্যার মুখ দেখার জন্য কত কী না করতে হচ্ছে। সে কিভাবে বুঝবে তাকে দেখার জন্য আমার হৃদয়টা ভেঙে গুড়িয়ে যাচ্ছে? তাও তো মহারানী বোঝেন না, তার জন্য কেউ নির্ঘুম রাত যাপন করে বেড়াচ্ছে। আরাব উপরের বারান্দায় দাঁড়িয়ে ভাবছে দরজাটা কি আদৌ খোলা আছে। হয়তো ভাগ্য আজ আরাফের সাথে আছে, তাই বারান্দার দরজাটা চাপানো ছিল। আরাব টিপ টিপ পায়ে ভেতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। আরশির রুমের হালকা আলোর বাতি জ্বলছে। আরাব আরশির মাথার কাছে এসে ফ্লোরে বসে পড়ে আর আরশির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর ফিসফিস করে বলে ওঠে, আমার মায়াকন্যা এখন স্বপ্নের রাজ্যে ভ্রমণ করতে ব্যস্ত, আর তার অপেক্ষায় এক অদমের ঘুম ছুটে রাজ্যের পথ পাড়ি দিয়ে ফেলেছে।
আপনি আমার আধার রাতের এক টুকরো মিষ্টি আলোর তারা। কেন যে আপনার জন্য মন এত ব্যাকুল হয় তা আমি নিজেও জানি না। মনকে বোঝালেও যে সে বোঝে না, বেচারা মনটাও যে নির্বাক। আরাফের কথা না শুনলেও আরাফের অস্তিত্ব আরশি কিছুটা উপলব্ধি করতে পারছে। আরশি হঠাৎ তার চোখ জোড়া খুলে ফেলে। আরশিকে হঠাৎ চোখ মেলে তাকাতে দেখে আরাফ কিছুটা ঘাবড়ে যায়। আরশি আরাফের দিকে তাকিয়ে বলে, কি চাই তোমার? কেন তোমরা আমার থেকে দূরে থাকতে পারো না? বোঝো না কেন আমার জন্য তোমাদের বিপদ হতে পারে? কথাটা বলতে বলতে আরশির শীতল চোখ জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফ নিজের হাত দিয়ে আরশির চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে আমার আরশি কন্যার? সে কি বোঝে না তাকে ছাড়া আমরা যে অসম্পূর্ণ? আমাদের প্রতিটি আনন্দের সাথী যে সে, তাকে যে আমাদের প্রয়োজন। আরশি কান্না করতে করতে বলে, দূরে থাকো আমার থেকে, তোমাদেরও মেরে ফেলবে। আরাফ আরশির দু বাহু নিজের শক্ত পুরুষালী হাত দ্বারা আঁকড়ে ধরে বলল, সেটাই তো জানতে চাইছি, কে সে? প্লিজ আমাকে বলুন, আমি কাউকে বলবো না। তাও আপনাকে এইভাবে গুমড়ে মরতে দেখতে পারছি না, প্লিজ। আরশি এবার আরাফের বুকে মাথা রেখে কোমল কণ্ঠে বলল। চলে যাও আরাফ, চলে যাও প্লিজ। আরাফ আরশির মুখ উপরে তুলে আরশির দু গালে নিজের হাত রেখে বলল, মরণ পর্যন্ত আপনাকে একা ছাড়বো না। আর সেখানে তো এটা সামান্য একটা বিষয়, আপনাকে কি বলা যায় না? আরশি এবার কান্না করতে করতে হেসকি তুলে বলল, সেদিন ভার্সিটিতে আমি জেসির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বুঝতে পারি কেউ একজন আমার খুব কাছে চলে এসেছে। পেছনে তাকাবো তার আগেই কেউ আমার হাত জোরে ধরে রাখে আর মুখও চেপে ধরে। জানো আরাফ, আমার কোমরে আর গলায় খারাপভাবে সে স্পর্শ করে, আর এত শক্ত করে হাত আর মুখ চেপে ধরেছিল যে আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আর তখনই আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। আরাফের ধারালো তীরের মতো তীক্ষ্ণ দৃষ্টি। কে ছিল সে? আরশি আমতা আমতা করতে লাগলো। আরাফ আবারও শক্ত কণ্ঠে বলে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি। আরশির চোখ থেকে পানি মুছে কাপা গলায় বলল, ফাহাদ, আমি ফাহাদের কণ্ঠ শুনেছিলাম। ও বলেছিল তোমাকে আর ঈশানকে শেষ করে দেবে। আমি ওর না হলে ও আমাকে কারোর হতে দেবে না, কিন্তু কেন বলেছে আমি জানি না। আরশি এবার মন বিদারক কান্না করতে লাগলো। আরাফ আরশির মাথাটা নিজের বুকের কাছে রেখে জানালার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি বাহিরে নিবদ্ধ থাকলেও চোখ দিয়ে যেন আগুন গলে গলে পড়ছে। তার চোখ রক্তিম বর্ণ ধারণ করে ফেলেছে ইতিমধ্যে। আরাফ নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলো আর নিজ মনে বলতে লাগলো, ফাহাদ, কাজটা তুই ঠিক করস নাই। আমার মায়াকোনার চোখের এক একটা পানির মূল্য তোকে দিতে হবে। কার জানের গায়ে হাত দিয়েছিস সেটা বোঝাতে হবে না। এতদিন তো ভালোটাই দেখেছিস, এবার না হয় আরাফের খারাপ রূপটাও দেখবি। নিজ মনে কথাটা বলতে বলতে আরাফের ঠোঁটের রহস্যময় হাসি ফুটে উঠল।